সবাইকে এই চ্যানেলে স্বাগত। ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় ক্যালকুলেট করার জন্য সবথেকে পপুলার মেথড হলো গ্রস ভ্যালু অ্যাডেড মেথড বা প্রোডাকশন মেথড। মেথডটা বোঝার জন্য খুব সিম্পল, কিন্তু সমস্যাটা হলো এটা বুঝতে গিয়ে আমরা অনেকেই এই মেথডের সাথে বাস্তবটাকে রিলেট করাতে পারি না, ফলে কোথাও না কোথাও গিয়ে ছোটখাটো কনফিউশন থেকেই যায়। তবে চিন্তা নেই, আজকের এই ভিডিওতে এই জিভিএ মেথডটা খুব সহজেই বুঝিয়ে দেবো, আর কোনো কনফিউশনের জায়গাই থাকবে না। আর বর্তমানে দেখা যায় যে কোনো জিনিস কিনতে গেলে ইএমআই ফ্যাসিলিটি খুবই কমন ও অ্যাভেলেবেল হয়ে গেছে। এতে সরকারের কি লাভ থাকে আর দেশের অর্থনীতিতে এর কি প্রভাব পড়ে সেটাও এই জিভিএ মেথডের সাহায্যে বুঝতে পারবো। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে আসি। আমরা যে জিনিসটা কনজিউম করি বা উপভোগ করি সেটাকে বলা হয় ফাইনাল প্রোডাক্ট। এবার এই ফাইনাল প্রোডাক্টটা আমরা ডাইরেক্টলি নেচার থেকে নিয়ে কনজিউম করতে পারি, অথবা ইনডাইরেক্টলি নেচার থেকে নিয়ে বিভিন্ন প্রোডাকশনের মাধ্যমে হয়ে ফাইনাল প্রোডাক্ট হিসাবে আমরা কনজিউম করতে পারি। আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই। একটা রাস্তা, এর পাশে হয়তো একটা আম গাছ রয়েছে। আমি ওই আম গাছ থেকে একটা আম পেড়ে খেলাম। এখানে আমি একটা আমের কনজাম্পশন করলাম, আর এই আমটা কনজিউম করতে গিয়ে আমাকে কিন্তু কোনো অর্থ দিতে হলো না। এটা আমি ডাইরেক্ট নেচার থেকে কনজিউম করে নিলাম। ফলে বলা যায় ওই যে আমটা আমি কনজিউম করলাম, ওই আমের ভ্যালু হলো 0। এবার অন্য একজন ব্যক্তি ওই গাছটারে আম পেড়ে নিয়ে সেগুলোকে ঠিকঠাক মতো পরিষ্কার করে একটা স্টিকার লাগিয়ে একটা দোকানে বসে বিক্রি করছে, প্রত্যেকটা আম 10 টাকা। এবার আমি যদি ওই গাছেরই আম গাছ থেকে না নিয়ে ওই দোকানে ওই ব্যক্তির কাছ থেকে নিই, তাহলে একটা আম আমাকে কনজিউম করার জন্য 10 টাকা পেমেন্ট করতে হবে। ফলে এখানে বলা যায় যে ওই আমটাতে 10 টাকা ভ্যালু অ্যাড হয়েছে। আবার আরেকটা সিচুয়েশন ধরলাম যে অন্য একজন ব্যক্তি ওই দোকানদারের কাছ থেকে কিছু আম নিয়ে নিজে একটা দোকান দিল এবং সেখানে আমের জুস বিক্রি করছে। একটা আম থেকে 1 গ্লাস জুস তৈরি হবে এবং ওই 1 গ্লাস জুসের দাম 30 টাকা। এবার আমাকে যদি ওই 1 গ্লাস জুস খেতে হয় তাহলে আমাকে 30 টাকা দিতে হবে। ফলে এখানে বলা যায় যে নেচারে ওই যে আমটা ছিল গাছে, যখন ওই আমটা অন্য একজন দোকানদারের কাছে গেল তখন 10 টাকা অ্যাড হয়েছে। আবার ওই আমটাই যখন অন্য একজনের কাছে জুস তৈরি হবে সেই হিসাবে গেল, তখন তাতে আরো 20 টাকা অ্যাড হয়েছে। তাহলে এখানে বলা যায় যে ওই গাছের ওই একটা আমে প্রথমে 10 টাকা ভ্যালু অ্যাড হয়েছিল, পরে এই দোকানে গিয়ে আরো 20 টাকা ভ্যালু অ্যাড হলো। তাহলে এই একটা আমে টোটাল ভ্যালু অ্যাড হলো কত? 30 টাকা। তো যে কোনো প্রোডাক্টে এটাই হলো ভ্যালু এডিশন। এবার এই ক্যালকুলেশনটাকে আমি একটু বড় আকারে যদি দেখি, তাহলে সেখান থেকে আমরা ভারতের ন্যাশনাল ইনকাম পেয়ে যাব। আর তার জন্য আমরা এখানে একটা টেবিল বানিয়েছি। টেবিলটা দেখতে হয়তো একটু কনফিউজিং লাগতে পারে, কিন্তু আমি বলে দিই খুব সিম্পল। আমরা যে কোনো জিনিস কনজিউম করি না কেন সেটা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি নেচার থেকেই আসে। যেমন আমরা ভাত খাই, ভাত চাল থেকে হয়, চাল ধান থেকে হয়, ধান নেচারে ধান গাছে হয়। ফলে ধান শুরু হওয়ার সময় এর ভ্যালু 0 থাকে। যে কৃষক ওই ধানটা তৈরি করছে সে তার মজুরি, ফার্টিলাইজার, পাম্পের খরচ সমস্ত কিছু মিলিয়ে একটা দামে ওই ধানটা বিক্রি করে। ধরলাম একজন কৃষক 15 টাকা প্রতি কেজি হিসাবে ধান বিক্রি করে। এখন ধানটা নেচার থেকে আসে, ফলে বলা যায় যে ধানের ইনিশিয়াল ভ্যালু ছিল 0। কৃষক ওই ধানে ভ্যালু অ্যাড করলো প্রতি কেজিতে 15 টাকা। এবার ওই ধানটা যখন ফ্যাক্টরিতে যায় তখন সেই ধান থেকে চাল হয়, তো সেই হিসাবে প্রত্যেক চালের কেজি হয়তো চলে এলো 25 টাকা। তার মানে 15 টাকা ধানের ওপর 10 টাকা আরো ভ্যালু অ্যাড হলো। এবার ওই চালটাই যখন কোনো দোকানদারের কাছে যাবে তখন ওই দোকানদার তাতে কিছু লাভ রাখবে। দোকানদার হয়তো 35 টাকা প্রতি কেজি বিক্রি করলো, তাহলে ওই 1 কেজি চালে ওই দোকানদার আরো কত ভ্যালু অ্যাড করলো? 10 টাকা। এইরকমই নেচার থেকে প্রত্যেকটা জিনিসের উপর কিছু কিছু ভ্যালু অ্যাড হতে হতে ফাইনাল প্রোডাক্ট তৈরি হয় এবং ওই ফাইনাল প্রোডাক্টটাকেই আমরা কনজিউম করি। তো সেই হিসাবে এখানে একটা এক্সাম্পল নিয়েছি যে নেচার থেকে আমরা লোহা তোলা হয়। এবার এই লোহাই বিভিন্ন জায়গাতে কিভাবে অ্যাপ্লাই হয়, আমরা কিভাবে কনজিউম করি সেইটারই একটা ছক এখানে লিখেছি। এটা যেমন লোহার ক্ষেত্রে হবে, সেই রকম পুরো দেশের সমস্ত আইটেমের ক্ষেত্রে আমি করে দেবো, তাহলে পুরো দেশের ইনকাম আমি পেয়ে যাব। লোহা নেচার থেকে ওঠে। এবার এই লোহা নেচার থেকে তোলার জন্য বিভিন্ন কোম্পানি রয়েছে, সরকারি কোম্পানি রয়েছে, প্রাইভেট কোম্পানি রয়েছে। তো এর ভেতর ধরলাম একটা প্রাইভেট কোম্পানি টাটা গ্রুপ। টাটা গ্রুপ মাটি থেকে লোহা তোলে। এখন ধরলাম যে টাটা গ্রুপ পুরো বছরে টোটাল 2000 টন লোহা তোলে। কি বললাম? টাটা গ্রুপ কোনো একটা জায়গা থেকে খনন করে 1 বছরে 2000 টন লোহা তোলে। এবার এই 2000 টন লোহা তুলতে সেটাকে পরিষ্কার করে মার্কেটে বিক্রি করার জন্য তার কিছু খরচ হয়। ধরলাম প্রত্যেক টনে 4 টাকা করে খরচ হয়, তাহলে 1 টন লোহার দাম 4 টাকা। তো সেই হিসাবে টাটা গ্রুপ প্রত্যেক বছর 2000 টন লোহা তোলে, তাহলে টোটাল 8000 টাকা খরচ হয়। এই যে এইখানে হলো টাটা গ্রুপ কি তুলছে? লোহা। কোথা থেকে? নেচার থেকে। এখানে বাই ফ্রম লিখেছি, বাই ফ্রম বা এক্সট্রাক্ট ফ্রম।
যাই হোক না কেন, টাটা গ্রুপ নেচার থেকে লোহা তুলছে। কতটা লোহা তুললো? 2000 টন লোহা তুললো। এখন লোহা যে নেচার থেকে তুলছে, নেচারকে কি কোনো দাম দিতে হচ্ছে? নেচারকে কিন্তু কোনো দাম দিতে হচ্ছে না, এই জন্য ওই লোহার ইনিশিয়াল ভ্যালু হলো 0। এবার ওই 2000 টন লোহা তোলার জন্য টাটা গ্রুপকে কিছু খরচ করতে হয়েছে, মেশিনারি খরচ করতে হয়েছে, এনভায়রনমেন্টের জন্য বিভিন্ন খরচ করতে হয়েছে, লেবারকে পয়সা দিতে হয়েছে, এইরকম বিভিন্ন খরচ দিয়ে টোটাল তার 8000 টাকা খরচ হলো। 2000 টন লোহা তুলতে 8000 টাকা খরচ হলো। কি তুলেছে? আয়রন ওর, সেটা লিখেছি। তাহলে ইনিশিয়াল ভ্যালু ছিল কত? 0, আর 8000 টাকা খরচ করলো। তাহলে টোটাল ওই 2000 টন লোহার ভ্যালু কত হলো? 0 প্লাস 8000, টোটাল 8000 টাকা ভ্যালু হলো। তাহলে কেউ যদি লোহা কেনে কত দামে কিনবে? 8000 টাকা দাম 2000 টন লোহা, তাহলে 1 টনের দাম 4 টাকা। এই যে ব্র্যাকেটে আমি 4 লিখেছি, এত টাকা করে বিক্রি করবে। টাটার কাছ থেকে যেই লোহা কিনুক না কেন, সে 4 টাকা করে কিনবে। এই প্রথম লাইনটা আশা করি বোঝা গেল। তাহলে টাটা কোম্পানির কাছে এখন লোহা রয়েছে কতটা? 2000 টন। এবার এর ভেতর বিভিন্ন লোকে বিভিন্ন পরিমাণ কিনবে। ধরলাম 3 জন কিনলো, শ্যাম স্টিল, হিরো বাইক আর এলএনটি, 3টে কোম্পানি রয়েছে। শ্যাম স্টিল একটা কোম্পানি, হিরো একটা বাইকের কোম্পানি, আর এলএনটি একটা কনস্ট্রাকশন কোম্পানি। এই 3 জনে টাটা গ্রুপের কাছ থেকে লোহা কিনবে। শ্যাম স্টিল সে এই টাটার কাছ থেকে লোহা কিনলো। এই যে বাই ফ্রম, এখানে লিখেছে কার কাছ থেকে কি কিনছে। শ্যাম স্টিল টাটা কোম্পানির কাছ থেকে লোহা কিনছে কতটা? 1000 টন। শ্যাম স্টিল টাটা কোম্পানির কাছ থেকে 1000 টন লোহা কিনছে। হিরো বাইক টাটার কাছ থেকে 400 টন লোহা কিনছে, আর এলএনটি কনস্ট্রাকশন কোম্পানি টাটার কাছ থেকে 600 টন লোহা কিনছে। এবার এই যে 3টে কোম্পানি টাটার থেকে লোহা কিনবে, কত দামে কিনবে? 4 টাকা করে কিনবে। তো 1000 টন লোহা কিনছে, মানে টোটাল দাম হবে কত? 4000 টাকা। শ্যাম স্টিল টাটার কাছ থেকে 1000 টন লোহা কিনছে, কত টাকা দিয়ে কিনবে? 4000 টাকা। 1000 টন 4 টাকা করে, তাহলে টোটাল 4000 টাকা। ঠিক একইভাবে হিরো বাইক কত টাকা দিয়ে কিনবে? 1600 টাকা। 400 টন 4 টাকা করে, টোটাল 1600 টাকা। এলএনটি 600 টন লোহা কিনছে, তাহলে 4 টাকা করে, টোটাল 2400 টাকার লোহা এলএনটি কিনছে। এলএনটি একটা কনস্ট্রাকশন কোম্পানি। এবার তাহলে শ্যাম স্টিল যখন এই 4000 টাকার লোহা কিনলো, এবার এই লোহা থেকে শ্যাম স্টিল বিভিন্ন জিনিসপত্র বানাবে। ধরলাম শ্যাম স্টিল রড আর বার বানালো। এই যে এইখানে প্রোডাক্ট আমি লিখেছি, শ্যাম স্টিল কি বানাচ্ছে? রড আর বার, লোহার রড আর লোহার বার। কতটা বানাবে? ধরলাম এই 1000 টন লোহা থেকে 1000 টন রড আর বারই বানালো। রড আর বার মিলিয়ে টোটাল কতটা প্রোডাকশন হলো? 1000 টন। এবার টাটা কোম্পানির কাছ থেকে যে এই যে 1000 টন লোহা কিনেছিল, এখান থেকে রড আর বার বানাতে শ্যাম স্টিলের কিছু খরচ হয়েছে। কি খরচ হবে? তার ফ্যাক্টর কস্ট খরচ হবে। বানানোর জন্য যে সমস্ত মেশিনারি রয়েছে, সেই মেশিনারির ভাড়া বা ওই মেশিনারির মেনটেনেন্স, যারা ওই প্রোডাকশন করবে অর্থাৎ কর্মচারী, তাদেরকে মাইনে দিতে হবে। শ্যাম স্টিল নিজের একটা লাভ রাখবে। তো সেই সমস্ত কিছু দিয়ে ধরলাম 1000 টন লোহা থেকে 1000 টন রড বা বার বানানোর জন্য আরো 8000 টাকা খরচ হয়েছে। 4000 টাকা দিয়ে লোহা কিনেছিল, আরো 8000 টাকা খরচ করলো। এই যে 8000 টাকা খরচ করলো, এটা হলো ওই লোহার উপর ভ্যালু এডিশন। কি বললাম? শ্যাম স্টিল 4000 টাকা দিয়ে লোহা কিনেছিল, তারপর এই লোহা থেকে রড আর বার বানানোর জন্য তার আরো 8000 টাকা খরচ হয়েছে। তো এই 8000 টাকা যেটা খরচ হবে, ওই 4000-এর উপরে আরো ভ্যালু অ্যাড হলো। তাহলে এখন এই 1000 টন লোহার দাম কত হয়ে যাবে? শ্যাম স্টিল যে রড আর বার তৈরি করলো, কতটা? 1000 টন রড আর বার তৈরি করলো। এর তাহলে এখন দাম হয়ে যাবে কত? আগে 4000 টাকা দিয়ে কিনেছিল, 8000 টাকা ভ্যালু অ্যাড করলো, তাহলে টোটাল ভ্যালু হয়ে যাবে 12000 টাকা। 4 আর 8 12, তো সেইটাই এইখানে লেখা রয়েছে 12000 টাকা। শ্যাম স্টিলের ব্যাপারটা গেল। এবার ঠিক একই ভাবে যদি আমি হিরো বাইকের ক্ষেত্রে দেখি, হিরো একটা বাইক কোম্পানি, সে ধরলাম মোটর বাইক তৈরি করবে। এবার মোটর বাইক তৈরি করার জন্য লোহা লাগবে। লোহা কিনলো টাটা কোম্পানির কাছ থেকে, কতটা? 400 টন। তাহলে লোহা কিনতে খরচ হয়েছিল কত? 1600 টাকা। এবার এই যে 400 টন লোহা, এই 400 টন লোহা থেকে ধরলাম 40 পিস বাইক তৈরি হবে। এবার এই বাইক তৈরি করার জন্য টাটা কোম্পানি ধরলাম এই 40 পিস বাইক তৈরি করার জন্য 4400 টাকা আরো খরচ করলো। লোহা কেনার জন্য খরচ করেছিল 1600 টাকা, আর বাইক তৈরি করার জন্য আরো খরচ করলো 4400 টাকা। তাহলে টোটাল খরচ হলো কত? টোটাল খরচ হবে 1600 প্লাস 4400, মানে 6000 টাকা। তাহলে ইনিশিয়ালি ওই লোহা মানে 1600 টাকার লোহায় আরো ভ্যালু অ্যাড হলো কত? 4400। তাহলে টোটাল খরচ 6000 টাকা। ঠিক একইভাবে যদি আমি এলএনটি বা লার্সেন এন্ড টুব্রো এই কোম্পানির কথা বলি, এই কোম্পানি বিভিন্ন কনস্ট্রাকশন করে, রোড, ব্রিজ, ফ্লাইওভার, এই সমস্ত জিনিসের কনস্ট্রাকশন করে। আর সেই কনস্ট্রাকশন করতে গিয়েও লোহার প্রয়োজন, তো ধরলাম সেই লোহা টাটা কোম্পানির কাছ থেকে নিল কতটা? 600 টন। তাহলে টোটাল কত টাকার লোহা নিয়েছিল? 2400 টাকার লোহা। এবার এই লোহা দিয়ে টোটাল 18টা কনস্ট্রাকশন হলো, ব্রিজ, ফ্লাইওভার, রোড, রেলওয়ে, এই সমস্ত কনস্ট্রাকশন মিলিয়ে টোটাল হয়তো 18টা
কনস্ট্রাকশন হলো। আর এই 18টা কনস্ট্রাকশন করতে গিয়ে লোহা কিনেছিল 2400 টাকার, তার পাশাপাশি তার আরো খরচ হয়েছে 10,200 টাকা। তাহলে তার টোটাল খরচ হলো কত? টোটাল হয়েছে 12,600। তার মানে এই 18টা কনস্ট্রাকশনের টোটাল ভ্যালু কত? 12,600। তাহলে এইটা আশা করি বোঝা গেল। তাহলে শ্যাম স্টিল কি করলো? 1000 টন রড বা বার প্রডিউস করলো, যার টোটাল ভ্যালু কত? 12,000 টাকা। তার মানে এই শ্যাম স্টিলের থেকে যদি কেউ রড বা বার কিনতে যায়, তাহলে প্রত্যেক টন রড বা বারের দাম কত হবে? 12,000 বাই 1000 মানে 12 টাকা। ঠিক একইভাবে হিরো বাইকের থেকে যদি কেউ বাইক কিনতে যায়, তাহলে প্রত্যেকটা বাইকের দাম কত হবে? 40 পিস বাইক তৈরি করেছিল, টোটাল ভ্যালু 6,000। তাহলে একটা বাইকের দাম কত হয়ে যাবে? 150 টাকা। এলএনটি 18টা কনস্ট্রাকশন করেছিল, টোটাল খরচ হয়েছিল কত? 12,600। তার মানে একটা কনস্ট্রাকশনের পেছনে টোটাল খরচ কত? 700 টাকা। তাহলে এইটা হচ্ছে ফাইনাল ভ্যালু গুলো পেলাম। এখানে ভ্যালু অ্যাডেডটা কি? প্রত্যেকটা কোম্পানি প্রোডাকশন করার জন্য মাল জিনিস আগে কিনতে হয়েছিল, সেই মালের উপর টোটাল কত ভ্যালু অ্যাড করলো, সেটাই হচ্ছে ভ্যালু এডিশন। তাহলে এইটুকু বোঝা গেল। এবার তাহলে ফাইনাল রড বা বার তৈরি হয়ে গেল, বাইক তৈরি হয়ে গেল। আমি যদি ওই রড বা বার কনজিউম করতে যাই, বা আমি একটা বাইক কিনতে যাই, আমি কি ডাইরেক্ট কোম্পানি থেকে কিনবো? আমি তো কোম্পানি থেকে কিনবো না, আমি যাব কোনো একটা রিটেলার শপের কাছে। তাহলে ওই রিটেলার শপ এই কোম্পানির থেকে মাল জিনিস কিনবে। তো ধরলাম একজন রিটেলার আছে যে শ্যাম স্টিলের থেকে রড আর বার কেনে। এই রিটেলার শ্যাম স্টিলের থেকে টোটাল 1000 টন রড আর বার কিনলো। শ্যাম স্টিল প্রোডাকশন করছিল কত? 1000 টন। সেখান থেকে পুরো 1000 টন রড আর বারই এই রিটেলার কিনে নিল। তাহলে এই রিটেলার ওই রড আর বার কেনার জন্য কত টাকা খরচ করবে? 12,000 টাকা। টোটাল যে দাম সেটাই খরচ করবে, তাহলে টোটাল 12,000 টাকা খরচ করলো। এখন এই রিটেলার ওই রড আর বার বিক্রি করার জন্য তার কিছু লাভ রাখবে, যে লাভটা রাখবে সেটাই হলো ওই রড আর বারের উপর ভ্যালু এডিশন। তো ধরলাম এই রিটেলার এই রড আর বার বিক্রি করার জন্য তার উপর 6,000 টাকা ভ্যালু অ্যাড করলো। তার মানে এই যে 1000 টন লোহা কিনেছিল, সেইটার টোটাল ভ্যালু হয়ে যাবে কত? 12,000 প্লাস 6,000, টোটাল 18,000 টাকা। রিটেলারের কাছে টোটাল 1000 টন লোহা রয়েছে, যার বর্তমান মূল্য কত? 18,000 টাকা। 12,000 টাকা দিয়ে কিনেছিল, 6,000 টাকা নিজের লাভ বা অন্যান্য বিভিন্ন কিছু রেখেছে, মানে ভ্যালু অ্যাড করেছে। তো সেই হিসাবে টোটাল ভ্যালু হয়ে গেছে 18,000 টাকা। এবার এই রিটেলারের কাছ থেকে যদি কেউ লোহা কিনতে যায়, সে কত করে কিনবে? সে কিনবে হচ্ছে 18 টাকা। ঠিক একইভাবে আরেকজন রিটেলার আছে যে হিরো বাইকের কাছ থেকে বাইক কিনলো। এই যে 40 পিস বাইকের প্রোডাকশন করেছিল হিরো বাইক, এই 40 পিস বাইকই রিটেলার কিনে নিল। তাহলে রিটেলারের টোটাল খরচ হয়েছে কত? 6,000 টাকা। এবার এই 6,000 টাকা কিনে সে নিজের কিছু প্রফিট রাখবে, বিক্রি করার জন্য যে সমস্ত কর্মচারী আছে তাদের বেতন রাখবে, শোরুমের ভাড়া রাখবে। তো সেই সবগুলো মিলিয়ে কি হবে? তার ভ্যালু এডিশন। এই 6,000 এর উপরে ভ্যালু এডিশন। তো ধরলাম এই যে রিটেলার হিরো বাইক কিনলো, সে এই 6,000 এর উপরে আরো 10,000 টাকা খরচ করলো, মানে 10,000 টাকা লাভ রাখতে চাইলো। তাহলে এই 40 পিস বাইকের ফাইনাল দাম কত হয়ে যাবে? 6 আর 10 16,000 টাকা। রিটেলার 40 পিস বাইক কিনে 40 পিসই তো বিক্রি করবে, ওই জন্য প্রোডাকশন কোয়ান্টিটি 40 পিস। এই 40 পিসের দাম কত? 16,000 টাকা। তাহলে এক পিস বাইকের দাম কত? 400 টাকা। এই রিটেলার শ্যাম স্টিলের ক্ষেত্রে কি 1000 টন লোহা কিনছিল, সেই 1000 টনে বিক্রি করবে, তাহলে প্রোডাকশন কোয়ান্টিটি ওই জন্য 1000 টন। এই 1000 টনের দাম 18,000 টাকা, আর 40 পিস বাইকের দাম 16,000 টাকা। তাহলে এইটা হলো রিটেলারের কাছে। এবার আমি অ্যাজ এ কনজিউমার এই রিটেলারের কাছ থেকে গিয়ে মাল কিনে নিয়ে আসবো। তো ধরলাম এই যে কনজিউমার আছে, রিটেলারের কাছ থেকে রড আর বার কিনে নিয়ে আসছে। রিটেলারের কাছে যে 1000 টন রড আর বার রয়েছে, সেই 1000 টন রড আর বারই কিনে নিয়ে এলো। তাহলে এই কনজিউমারের কত টাকা দিতে হবে? 1000 টন রড আর বারের জন্য টোটাল 18,000 টাকা। এই যে দামটা, এই 18,000 টাকাই দিয়ে দিতে হবে। ঠিক একইভাবে আরেকজন কনজিউমার হিরো বাইকের কাছ থেকে বাইক কিনে নিয়ে এলো। কটা বাইক কিনলো? এই যে 40 পিসের প্রোডাকশন হচ্ছিল, এই 40 পিসই কিনে নিল। তাহলে টোটাল তাকে কত পেমেন্ট করতে হবে? এই 16,000। তাহলে এই 16,000। তাহলে কনজিউমার কি করলো? কনজিউমার এই লোহা কিনলো কত টাকার? 18,000 টাকার। কনজিউমার বাইক কিনলো কত টাকার? 16,000 টাকার। আর কনজিউমার এলএনটি থেকে সার্ভিসও নেবে। এলএনটি যে 18টা কনস্ট্রাকশন তৈরি করেছিল, এই কনস্ট্রাকশন কার জন্য? পাবলিকের জন্য, মানে আমাদের মতন কনজিউমারের জন্য। তো কনজিউমার যখন ওই কনস্ট্রাকশনটাকে ব্যবহার করছে, তো সেক্ষেত্রে বলা যায় যে কনজিউমার ওই 18টা কনস্ট্রাকশনের জন্য 12,600 টাকা পেমেন্ট করে দিচ্ছে। তাহলে কনজিউমার টোটাল পেমেন্ট করলো কত? 18,000, 16,000 আর 12,600। টোটাল আসে 46,600 টাকা। কনজিউমার যে জিনিসের জন্য পেমেন্ট করছে সেটাকে বলা হয় ফাইনাল প্রোডাক্ট। এই যে 18টা কনস্ট্রাকশন, এটা ফাইনাল প্রোডাক্ট। এই যে রিটেলারের কাছে রড আর বার ছিল, সেটাই এই কনজিউমার কিনে নিয়ে এলো। তাহলে এই রড আর বার এটা কি
ফাইনাল প্রোডাক্ট। কনজিউমার এই রিটেলারের কাছ থেকে বাইক কিনে নিয়ে এলো, তাহলে এই বাইক কি? বাইক হচ্ছে এই কনজিউমারের ক্ষেত্রে ফাইনাল প্রোডাক্ট। তাহলে কনজিউমার এই ফাইনাল প্রোডাক্ট গুলোর জন্য কত টাকা খরচ করলো? টোটাল 46,600। এবার এই ফাইনাল প্রোডাক্ট ইনিশিয়ালি শুরু হয়েছিল কোথা থেকে? একদম নেচারে জিরো ভ্যালু থেকে। নেচারে যখন লোহা ছিল তখন তার ভ্যালু ছিল জিরো, যখন সেটাকে তোলা হলো তখন আস্তে আস্তে ভ্যালু অ্যাড হয়ে গেল। তাহলে কোথায় কোথায় ভ্যালু অ্যাড হলো? টাটা গ্রুপ ওই নেচারের ভ্যালু জিরো ছিল, তাতে কিছু ভ্যালু অ্যাড করলো, কত? 8,000 টাকা। টাটা গ্রুপ বা টাটা কোম্পানি মাটি থেকে লোহা তোলার সময় সেই লোহাতে ভ্যালু অ্যাড করলো, কত? 8,000 টাকা। তারপর এই যে বিভিন্ন কোম্পানি লোহাতে বিভিন্ন ভাবে ভ্যালু অ্যাড করলো, যেমন শ্যাম স্টিল রড আর বার তৈরি করার জন্য ভ্যালু অ্যাড করলো, কত? 8,000। হিরো বাইক তৈরি করার জন্য ভ্যালু অ্যাড করলো, কত? 4,400। এল&টি বিভিন্ন কনস্ট্রাকশনের জন্য ভ্যালু অ্যাড করলো, কত? 10,200। তাহলে এই যে টোটাল 8,000 টাকার লোহা ছিল, এই 8,000 টাকায় পরে এই তিনটে কোম্পানি দ্বারা এই তিনটে ভ্যালু অ্যাড হয়েছে, 8,000, 4,400, 10,200। এবার এটাই যখন রিটেলার বা কোনো দোকানে গেল তখন সেই দোকানে আবার ওইটার উপর ভ্যালু অ্যাড হয়েছে, কত? 6,000 আর 10,000। মানে এই যে টোটাল ভ্যালুটা ছিল লোহার, তার উপরে আবার ভ্যালু অ্যাড হয়েছে, কত? 6,000 আর 10,000। তাহলে টোটাল ভ্যালু অ্যাড হয়েছে কত? এই সবগুলোকে যোগ করে দিলে আসবে 46,600। ইনিশিয়ালি লোহার কোনো ভ্যালু ছিল না, টোটাল ভ্যালু অ্যাড হয়েছে কত? 46,600। আবার কনজিউমার ওই সমস্ত ফাইনাল প্রোডাক্টটি কিনেছে, পেমেন্ট করেছে কত? 46,600। তাহলে এখানে দেখা যায় যে টোটাল ভ্যালু এডিশন যত হয়েছে সেই টাকাটাই কনজিউমার ওই ফাইনাল প্রোডাক্ট কনজিউম করার জন্য পেমেন্ট করেছে। এই জায়গাটা আমি আরো একবার বলি, টোটাল কোনো জিনিসের উপর যত ভ্যালু অ্যাড হবে সেই অ্যামাউন্ট, আর ফাইনাল প্রোডাক্ট কনজিউম করার জন্য কনজিউমার বা উপভোক্তা টোটাল যে পেমেন্ট করে সেই অ্যামাউন্ট, এই দুটো অ্যামাউন্ট সেম হয়ে যায়। এবার আগের ক্লাসে এক্সপেন্ডিচার মেথড পড়াতে গিয়ে বুঝেছি যে আমরা যেখানে যেখানে খরচ করি টোটাল যে খরচ, কনজিউমারের টোটাল যে খরচ সেটাই হলো ন্যাশনাল ইনকাম। এখানে আমি দেখছি কনজিউমার টোটাল যে খরচ হচ্ছে সেটাই হচ্ছে ওই ইনিশিয়াল মেটেরিয়ালের উপর টোটাল ভ্যালু এডিশন। তাহলে আমি ইনডাইরেক্টলি বলতে পারি ন্যাশনাল ইনকাম সেটাই হবে যেটা টোটাল ভ্যালু এডিশন। কোনো প্রোডাকশন করতে গিয়ে টোটাল ভ্যালু এডিশন যা হবে সেটাই হবে ওই দেশের ন্যাশনাল ইনকাম। সেটাই ক্যালকুলেশনের মাধ্যমে চলে আসলো। এবার টোটাল ভ্যালু এডিশনটাকেই বলা হয় গ্রস ভ্যালু এডিশন বা জিভিএ। তাহলে এইটাই কি চলে আসবে? এটাই হচ্ছে জিভিএ। টোটাল ভ্যালু এডিশনটাকেই বলে গ্রস ভ্যালু এডিশন। তো গ্রস ভ্যালু এডিশনের যে ভ্যালু হবে সেটাই হবে দেশের ন্যাশনাল ইনকাম। তো এই চার্ট থেকে জিভি এর ব্যাপারটা আশা করি বোঝা গেল। এবার একটুখানি পজ করে পুরো বিষয়টা একটু বোঝার চেষ্টা করো, তারপর বলি। এবার অ্যাকচুয়াল সিচুয়েশন এই রকম হয় না, কেমন হয় সেটাও এই ছকের মাধ্যমে বলি। টাটা কোম্পানির নেচার থেকে কিছু লোহা তুললো, সেটাকে পরিষ্কার করে টোটাল 2,000 টন লোহা তৈরি করলো, তার টোটাল ভ্যালু হলো কত? 8,000 টাকা। তাহলে 2,000 টন লোহার ভ্যালু 8,000 টাকা। এবার টাটা কোম্পানির কাছ থেকে এই যে তিনটে কোম্পানি লোহা কিনছিল সেটা কতটা? শ্যাম স্টিল 1,000 টন। তো ধরলাম শ্যাম স্টিল 1,000 টনে লোহা কিনছে। হিরো বাইক কিনেছে কত? 400 টন। এখন হিরো বাইক 400 টন না কিনে ধরলাম 200 টন লোহা কিনলো। হিরো বাইক অ্যাকচুয়ালি লোহা কিনলো কত? 200 টন। আর এল&টি 600 টন লোহা না কিনে এখানে কিনলো 500 টন। তাহলে টাটা কোম্পানির কাছ থেকে টোটাল লোহা কেনা হলো কতটা? 1,000 প্লাস 200 প্লাস 500, টোটাল 1700 টন। তিনটে কোম্পানি মিলিয়ে টোটাল 1700 টন লোহা টাটা কোম্পানির কাছ থেকে কিনলো। তাহলে এই লোহার দাম কত হবে? 1,000 টন লোহার দাম 4,000 টাকা। 200 টনের দাম এবার কত হবে? 4 টাকা করে, 800 টাকা। 200 টনের দাম হবে 800 টাকা। আর 500 টন লোহার দাম হবে 2,000 টাকা। তিনটে কোম্পানি মিলিয়ে টাটার কাছ থেকে টোটাল লোহা কিনলো কত? 1,000, 200, 500, টোটাল 1700 টন। তাহলে টাটার কাছে লোহা থেকে গেল কতটা? 300 টন। 2,000 টনের ভ্যালু ছিল 8,000 টাকা, 300 টন লোহা থেকে গেল, তার মানে কত টাকা লোহা থাকলো? 300 × 4, 1200 টাকা। তো 1200 টাকার লোহা স্টকে থেকে গেল। এই যে এখানে একটা কলাম লিখেছি স্টক। টাটার থেকে এই তিনটে কিনে নিল, তার ফলে 300 টন লোহা থেকে গেল। সেই 300 টন লোহার দাম কত? 1200 টাকা। তাহলে টাটা কোম্পানির কাছে অ্যাকচুয়ালি স্টক থাকলো কত? 1200 টাকা। তার কাছে প্রোডাক্ট ছিল 8,000 টাকা, বিক্রি হয়ে গেছে এই টাকার। তাহলে স্টকে থেকে গেল কত? 1200 টাকার লোহা। এবার আমি শ্যাম স্টিলের ক্ষেত্রে আছি। শ্যাম স্টিল লোহা কিনেছিল 1,000 টন। এবার এই 1,000 টন লোহা থেকে 1,000 টন রড আর বার প্রডিউস হয় না, কমে যায়। তো ধরলাম এই 1,000 টন লোহা থেকে 800 টন বার প্রডিউস হয়েছে। 1,000 টন লোহা থেকে 800 টনের রড আর বার প্রডিউস হয়েছে। তো এই প্রোডাকশন করতে গিয়ে শ্যাম স্টিল আগে 8,000 টাকা ভ্যালু অ্যাড করছিল, এখনো ওই 8,000 টাকাই ভ্যালু অ্যাড করলো। তাহলে টোটাল ভ্যালু কত হলো? শ্যাম স্টিল 4,000 টাকার লোহা কিনেছিল, 8,000 টাকা ভ্যালু অ্যাড করলো। তাহলে টোটাল ভ্যালু কত হয়ে যাবে? 12,000 টাকা। তার মানে বলা যায় যে শ্যাম স্টিলের কাছে টোটাল 12,000 টাকার লোহা রয়েছে। এবার এই 12,000 টাকার লোহা মানে রড আর বার কতটা রয়েছে? 800 টন।
12,000 টাকার রড বা বার রয়েছে কতটা 800 টন, তাহলে 1 টনের দাম কত হয়ে যাবে? 1 টনের দাম 12,000 বাই 800 করলে এখানে চলে আসবে 15। কি করলাম, শ্যাম স্টিল 1000 টন লোহা কিনেছিল, তার দাম 4000 টাকা, সেখানে আরো সে 8000 টাকা অ্যাড করলো, 12,000 টাকা, তাহলে টোটাল ভ্যালু হলো। এখন এই 1000 টন লোহা থেকে সে 800 টন রড আর বার পেলো, তাহলে 1 টন রড আর বারের দাম কত? 15 টাকা। এবার হিরো বাইকের ক্ষেত্রে বলি, হিরো বাইক টাটার কাছ থেকে লোহা কিনেছে কত? 200 টন, তো 200 টনের হিসাবে দাম কত? 800 টাকা। 200 টনের হিসাবে 800 টাকা লোহা কিনেছে। এবার আগের ক্যালকুলেশন দেখছিলাম যে 400 টন লোহা থেকে 40 পিস বাইক তৈরি হয়, তাহলে 200 টন লোহা থেকে কত পিস তৈরি হবে? 20 পিস, তাহলে 20 পিস বাইক তৈরি হলো। হিরো বাইক টোটাল 20 পিস বাইক তৈরি করলো। এখন 40 পিস বাইক তৈরি করতে গিয়ে যদি 4400 টাকা ভ্যালু অ্যাড করে, 20 পিস করতে গিয়ে আরো কম অ্যাড হবে, তো ধরলাম এখানে ভ্যালু অ্যাড করলো 2200 টাকা। হিরো বাইক 800 টাকার লোহা কিনলো, তাতে 2200 টাকা আরো ভ্যালু অ্যাড করলো, তাহলে টোটাল ভ্যালু হয়ে গেল কত? টোটাল ভ্যালু হয়ে যাবে 3000 টাকা। 3000 টাকা। তাহলে হিরো বাইকের কাছে টোটাল 3000 টাকার বাইক আছে। ক পিস বাইক থাকবে? 20 পিস। তাহলে 20 পিসের টোটাল দাম হয়ে গেল কত? 3000 টাকা। এক পিসের দাম কত? এক পিসের দাম হবে 150 টাকা। এবার আমি এল&টি কোম্পানির ব্যাপারে আসি। এল&টি ও টাটার কাছ থেকে লোহা কিনছিল, আগে 600 কিনছিল, এখন 500 টন লোহা কিনছে, তাহলে 500 টন লোহার দাম কত হয়ে যাবে? 2000 টাকা। তাহলে 2000 টাকার লোহা কিনলো। এবার 18 পিস কনস্ট্রাকশন তো আর হবে না, আগে 600 টন লোহা দিয়ে 18টা কনস্ট্রাকশন হচ্ছিল, এবার 500 টন লোহা, তাহলে এই কনস্ট্রাকশনের পরিমাণ কমে যাবে, তো কনস্ট্রাকশনের পরিমাণ ধরলাম 15 পিস। তাহলে আগে 18 পিস কনস্ট্রাকশনের জন্য ভ্যালু অ্যাড হচ্ছিল কত? 10,200, তাহলে এখন 15 পিস কনস্ট্রাকশনের জন্য ভ্যালু অ্যাডিশনের পরিমাণও কমে যাবে, তাহলে এইখানে ধরলাম 8500 টাকা ভ্যালু অ্যাডিশন হলো। কত? 8500। তাহলে এল&টি এই যে 15টা কনস্ট্রাকশন করছিল, তাতে টোটাল খরচ হবে কত? 8500 প্লাস 2000, তাহলে 12, তাহলে 10,500। কত হবে? 10,500। তাহলে এবার এখান থেকে বলা যায় যে শ্যাম স্টিল যে রড আর বারের প্রোডাকশন করলো, তার কাছে 800 টন মাল রয়েছে, তার মানে তার কাছে 12,000 টাকার মাল রয়েছে। আবার হিরো বাইক যে 20টা প্রোডাকশন করলো, তার মানে কি তার কাছে 3000 টাকার মাল রয়েছে। এল&টি 15টা কনস্ট্রাকশন করলো, মানে বলা যায় যে এল&টির কাছে 10,500 টাকার মাল রয়েছে। সেই হিসাবে শ্যাম স্টিলের 1 টনের দাম পড়েছে 15 টাকা, মানে 1 টন বিক্রি করতে গেলে 15 টাকা করে বিক্রি করবে। হিরো বাইক 20 পিসের জন্য 3000 টাকা, তাহলে 1 পিস বাইক 150 টাকা করে বিক্রি করবে। আর এল&টি 15 পিস 10,500 টাকা খরচ হয়েছে, মানে একটা খরচ হয়েছে 700 টাকা। এইটা ক্লিয়ার হলো। এবারে আসি রিটেলারের ব্যাপারে। রিটেলার শ্যাম স্টিলের কাছ থেকে রড আর বার কিনবে। শ্যাম স্টিলের কাছে আছে কত? 800 টন। এবার রিটেলার 800 টনই তো আর কিনবে না, ধরলাম রিটেলার কিনলো 600 টন। রিটেলার শ্যাম স্টিলের কাছ থেকে 800 টন না কিনে 600 টন কিনলো, তাহলে 600 টনের দাম কত হবে? 1 টনের দাম 15 টাকা, তাহলে 600 টনের দাম হবে 6-15 90, 9000 টাকা। তাহলে রিটেলার শ্যাম স্টিলের কাছ থেকে 9000 টাকার লোহা কিনলো। আচ্ছা, রিটেলার যদি 9000 টাকার লোহা কেনে, শ্যাম স্টিলের কাছে লোহা ছিল কত? 12,000 টাকার, তাহলে শ্যাম স্টিলের কাছে লোহা থেকে যাবে কতটা? মানে বার থেকে যাবে কত টাকা? 12,000 টাকা ছিল, 9000 টাকার এই রিটেলার কিনেছে, তাহলে ওর কাছে রড আর বার থেকে যাবে কত? 3000 টাকার রড আর বার থেকে যাবে। ওইটাই হচ্ছে এই শ্যাম স্টিলের স্টক। এখন রিটেলার যখন এই 9000 টাকার জিনিস কিনলো, এ তো এই 9000 টাকায় বিক্রি করবে না, সে তাতে কিছু লাভ রাখবে, মানে কিছু ভ্যালু অ্যাড করবে। ধরলাম 3000 টাকা প্রফিট রাখলো, মানে 3000 টাকা ভ্যালু অ্যাড করলো। 9000 টাকার মাল কিনেছিল, 3000 টাকা সে ভ্যালু অ্যাড করলো। আচ্ছা, এবার রিটেলার এই যে 600 টন কিনেছিল, তাহলে বিক্রি করবে কত? বিক্রি করবে ওই 600 টনই বিক্রি করবে। এখানে রিটেলার তো আর কোনো প্রোডাকশন করছে না, এই জন্য পরিমাণ কমে যাওয়ার কোনো ব্যাপার নেই, তাহলে 600 টন থেকে সে 600 টনই বিক্রি করতে পারবে। আর এই 600 টনের দাম কত হয়ে যাবে? 9000 প্লাস 3000, মানে 12,000 টাকা। 9000 টাকার মাল সে কিনেছিল, সেটা বিক্রি করার জন্য 3000 টাকা ভ্যালু অ্যাড করলো, তাহলে টোটাল ভ্যালু কত হয়ে যাবে? 9 আর 3 12,000। এবার এই 12,000 টাকা কার ভ্যালু? 600 টন লোহার ভ্যালু। রিটেলারের কাছে যে 600 টন লোহা রয়েছে, তার ভ্যালু 12,000 টাকা। তাহলে 1 টন লোহার ভ্যালু কত হবে? 1 টনের ভ্যালু হয়ে যাবে 20 টাকা। এবার আমি রিটেলার হিরো বাইকের ক্ষেত্রে দেখি। হিরোর কাছে বাইক আছে কোটা? 20টা। এখন দোকানদার এই 20টাই না কিনে ধরলাম 16টা বাইক কিনলো। হিরো কোম্পানির কাছে বাইক রয়েছে 20টা, দোকানদার বাইক কিনে নিয়ে এলো 16টা। তাহলে দোকানদার কত টাকার বাইক কিনলো? একটা বাইকের দাম 150 টাকা, তাহলে 16টা বাইকের দাম কত হবে? 16টা বাইকের দাম হবে 2400 টাকা। হিরোর কাছে 20টা বাইক ছিল, মানে 3000 টাকার বাইক ছিল। দোকানদার 16টা বাইক কিনলো, মানে 2400 টাকার বাইক কিনলো। তাহলে হিরোর কাছে আরো বাইক পড়ে থাকবে কত টাকার? 600 টাকা। তাহলে হিরোর কাছে স্টকে থেকে যাবে কত? 600 টাকার মাল বা 600 টাকার বাইক স্টকে থেকে যাবে। দোকানদার কিনেছে 2400 টাকার, স্টকে থেকে গেল কত? 600 টাকার। এবার দোকানদার এই 16 পিস বাইক থেকে 16 পিস বাইকই বিক্রি করতে পারবে, ফলে এখানে কত আসবে? 16 পিস। তাহলে বিক্রি করতে পারবে কত? 16 পিস। এবার বিক্রি করার জন্য সে কিছু লাভ রাখবে, যে লাভটা রাখবে সেটাই হবে ভ্যালু এডিশন। তো ধরলাম সে ভ্যালু অ্যাড করলো 4000 টাকা। 16 পিস বাইকে সে ভ্যালু অ্যাড করলো 4000 টাকা। তাহলে রিটেলার কত দামে বাইক বিক্রি করবে? 4000 আর 2600, তার মানে 6400 টাকা।
দোকানদার এই যে টোটাল 16টা বাইক বিক্রি করবে, তার টোটাল দাম কত? 6400 টাকা। তাহলে এক পিস বাইকের দাম কত হবে? 6400 বাই 16, তাহলে 400 টাকা। তাহলে দোকানদার একটা বাইক বিক্রি করবে কত? 400 টাকায়। এবার দোকানদারের কাছে যত মাল রয়েছে, কত মাল রয়েছে? দোকানদারের কাছে রড আর বার রয়েছে 600 টন, বাইক রয়েছে 16 পিস। এখন কনজিউমার সে তো আর সব মাল কিনে নেবে না, তো ধরলাম কনজিউমার রিটেলারের কাছ থেকে যে রড আর বার কিনবে, সেটা এই 600 টন না কিনে 400 টন বার কনজিউম করলো। কটা বার নিল? 400 টন বার নিল। তাহলে 400 টন বারের দাম কত হবে? 1 টন বারের দাম 20 টাকা, তাহলে 400 টনের দাম হবে 8000 টাকা। তাহলে 8000 টাকার বার কিনলো। তাহলে কনজিউমার বা উপভোক্তা বার কনজিউম করলো কত টাকার? 8000 টাকা। তাহলে 12000 টাকার ভেতর 8000 টাকা কনজিউম করলে এই রিটেলার বা দোকানদারের কাছে মাল থেকে যাবে কত টাকার? 12 - 8 মানে 4000 টাকা। তাহলে দোকানদারের কাছে মাল থেকে গেল কত? 4000 টাকা। তাহলে এটাই তার স্টক। আবার কনজিউমার যখন এই দোকানদারের কাছ থেকে বাইক কিনবে, দোকানদারের কাছে 16 পিস বাইক রয়েছে, সমস্ত কনজিউমার তো আর 16 পিসই কিনে নেবে না, কিছু কম কিনবে, ধরলাম 12 পিস বাইক কিনলো। সারা বছর ধরে সমস্ত কনজিউমার মিলিয়ে 12টা বাইক বিক্রি হলো। তাহলে 12টা বাইকের দাম কত হবে? 400 করে 4 12 4800 টাকা। দোকানদারের কাছ থেকে 12টা বাইক বিক্রি হলো, তার দাম কত? 4800 টাকা। তাহলে বাইক থেকে যাবে কত টাকা? বাইক থেকে যাবে হলো 1600 টাকা। তাহলে দোকানদারের কাছে যে 1600 টাকার বাইক থাকবে সেটাই তার স্টক হয়ে যাবে। তাহলে দোকানদারের কাছে স্টক থাকবে কত? 1600, আর দোকানদারের কাছে রডের স্টক থাকবে কত? 4000। এবার কনজিউমার এলএনটি কনস্ট্রাকশনের ক্ষেত্রে যদি দেখি, এলএনটি কনস্ট্রাকশন যে 15টা কনস্ট্রাকশন করলো, সেটা সবকটাই পাবলিকের জন্য, তাহলে পাবলিক সবই কনজিউম করে নেবে। তো 15 পিসের কনজাম্পশন কত হবে? 15 পিসের কনজাম্পশন হবে এখানে কত? 10500, তো এখানে 10500। তাহলে পাবলিক বা কনজিউমার দ্বারা টোটাল কনজাম্পশন এবার কত? 8000 প্লাস 4800 প্লাস 10500, এই তিনটে যোগ করলে আসবে 23300 টাকা। তাহলে কনজিউমার টোটাল কনজাম্পশন করলো কত? 23300 টাকা। টোটাল যে প্রোডাকশন হচ্ছিল সমস্ত কিছু কনজিউম হয়ে গেলে 46600 টাকার কনজাম্পশন হয়, কিন্তু কিছু কিছু কম কনজাম্পশন হচ্ছে, সেই হিসাবে টোটাল 23300 টাকার কনজাম্পশন হচ্ছে। এবার যদি আমি দেখি ভ্যালু এডিশন, ভ্যালু এডিশন কত হবে? ভ্যালু এডিশন এখানে হচ্ছে 8000, পরে হবে 8000, 2200, 8500, 3000, 4000। তাহলে এই টোটাল ভ্যালু এডিশনটা কত হবে? টোটাল ভ্যালু এডিশন যোগ করলে হবে 33300 টাকা। টোটাল ভ্যালু এডিশন হলো 33300 টাকা। এইবার যদি আমি দেখি, এবার কিন্তু আর হিসাব মিললো না, কিন্তু এখানে হিসাব মিলে যাবে। বিভিন্ন কোম্পানি মিলিয়ে টোটাল স্টক রয়েছে কত টাকার? টোটাল স্টক যদি আমি হিসাব করি, এইগুলো যোগ করলে টোটাল স্টকের ভ্যালু আসবে কত? 10400 টাকা। আচ্ছা, এইটা যোগ করলে 33300 না 33700 আসবে, 33700। তাহলে টোটাল ভ্যালু অ্যাড হয়েছে কত? 33700। আমার কনজিউম মানে ফাইনাল প্রোডাক্ট কনজিউম হয়েছে কত? 23300 টাকা। মানে আমার খরচ হয়েছে কত? 23300 টাকা। এবার আমরা যদি একটু ভালো করে দেখি, এই যে এলএনটির কনস্ট্রাকশন কনজিউম করলাম, এটা তো ইনভেস্টমেন্ট। মানে আমার এই 23300 টাকা যে খরচ হলো, এর ভেতরে কনজাম্পশনও রয়েছে, ইনভেস্টমেন্টও রয়েছে। এক্সপেন্ডিচার মেথডে ফর্মুলা কি ছিল? টোটাল এক্সপেন্ডিচার মানে কনজাম্পশন এক্সপেন্ডিচার প্লাস ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, তার সাথে চেঞ্জ ইন স্টক, স্টক কতটা চেঞ্জ হয়েছে সেটাও যোগ করতে হবে। তাহলে এইটা খরচ, তার সাথে সাথে স্টক কত? স্টক রয়েছে 10400। তাহলে এই খরচ প্লাস এই খরচ, এটা যদি করি 10400, টোটাল কত হয়? 33700 টাকা। খরচ প্লাস স্টক যোগ করে দিলে যেটা আসবে, ভ্যালু অ্যাডেড করলে টোটাল যে এলো সেইটা, এই ভ্যালু আর এই ভ্যালু সেম হয়ে যায়। খরচের ক্ষেত্রে কি? টোটাল খরচ প্লাস চেঞ্জ ইন স্টক। চেঞ্জ ইন স্টক মানে কি? টাটা কোম্পানির কাছে প্রথমে স্টক ছিল কত? 2000 টন, মানে 8000 টাকা স্টক ছিল, পড়ে রইল কত? 1200। বিক্রি হয়েছিল কত? 4 আর 2 6 আর 8 6800 টাকা, ওই জন্য স্টক পড়েছিল কত? 1200। প্রথমে ভ্যালু ছিল 8000 টাকার, বিক্রি হলো 6800। তাহলে স্টকটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে কত হলো? 8000 থেকে 1200। তাহলে এই 1200 স্টক চেঞ্জ হয়ে গেল। শ্যাম স্টিলের ক্ষেত্রে স্টক কত হয়েছে? 3000। হিরো বাইকের ক্ষেত্রে স্টক 600। এলএনটির ক্ষেত্রে স্টক কত? স্টক হয়ে যাবে 0, যেহেতু এখানে পুরো কনজাম্পশন হয়ে গেল, এই স্টকটা হয়ে গেল 0। তো সেই হিসাবে টোটাল স্টক, এইটা হলো চেঞ্জ ইন স্টক মানে ফাইনাল স্টক। তাহলে এই স্টক প্লাস এই খরচ, এটা যোগ করে দিলে এই ভ্যালুটা আসে, আবার ভ্যালু এডিশন করলে এই ভ্যালুটা আসে। এবার এইটা কি বলেছিলাম? এইটা হচ্ছে ন্যাশনাল ইনকাম, এই ভ্যালুটাই এসছে ভ্যালু এডিশন। ফলে গ্রস ভ্যালু এডিশন, এটা মানেই আমি বলতে পারি ন্যাশনাল ইনকাম। টোটাল যে ভ্যালু এডিশন সেটাই হলো ন্যাশনাল ইনকাম। এবার এইটা আমরা শুধুমাত্র লোহার ক্ষেত্রে করলাম। এইরকম পুরো দেশের ভেতর বিভিন্ন আইটেম নেচার থেকে প্রডিউস হয়, লোহা, সোনা, তামা, রূপো, চাল, কাপড় এবং অন্যান্য সমস্ত আইটেম নেচার থেকে পাওয়া যায়। বিভিন্ন জায়গায় প্রোডাকশন হয়, ভ্যালু অ্যাড হয়, ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়, সেগুলো আমরা কনজিউম করি, তার পরিবর্তে পয়সা দিই, সেখান থেকে ইনডাইরেক্টলি এইভাবে ন্যাশনাল ইনকাম পাওয়া যায়। তো এই সমস্ত ক্যালকুলেশন করে ফাইনাল ভ্যালু অ্যাডেড মেথডে ফাইনাল ভ্যালু এডিশন, টোটাল যে ভ্যালু আসবে সেটাই বলা যায়, ওটাই আমাদের ন্যাশনাল ইনকাম। এবার এই ন্যাশনাল ইনকামের ভেতর একজনের ইনকাম বাদ পড়ে যায়, সেটা হলো সরকারের ইনকাম।
সরকারের ইনকাম কিভাবে হয়? ট্যাক্স। তাহলে গ্রস ভ্যালু অ্যাডিশন প্লাস যদি আমি ট্যাক্স করে দিই তাহলে আমার টোটাল ন্যাশনাল ইনকাম চলে আসে। আর এই ন্যাশনাল ইনকামটাই হলো জিডিপি। এইগুলো কি প্রোডাক্ট তৈরি হচ্ছিল, তো দেশের ভেতর টোটাল প্রোডাক্ট তৈরি হলো, তো সেটাকেই বলা হয় ডোমেস্টিক প্রোডাক্ট। আর টোটাল প্রোডাকশন হচ্ছে বলে এটাকেই বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ভ্যালু অ্যাডিশনের সাথে যদি আমি ট্যাক্স যোগ করে দিই তাহলে আমাদের ন্যাশনাল ইনকাম চলে আসে, যেটাকেই বলা হয় জিডিপি। আর এই সমস্ত খরচ আমরা এই খরচ কি মার্কেট প্রাইসের উপর, এই জন্য বলা হয় জিডিপি এট মার্কেট প্রাইস। এবার এই ক্যালকুলেশনে আমরা একটুখানি খেয়াল করলে দেখতে পারবো যে যদি সমস্ত প্রোডাক্ট বিক্রি হয়ে যায় তাহলে আমাদের টোটাল ভ্যালু অ্যাডিশন কত আসবে? 46,600। এখানে কনজাম্পশনও 46,600। যদি সমস্ত প্রোডাক্ট ব্যবহার হয়ে যায়, সব প্রোডাক্ট বিক্রি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের গ্রস ভ্যালু অ্যাডিশন বা ন্যাশনাল ইনকাম সেটা বেশি দেখাবে। ন্যাশনাল ইনকাম বেশি দেখানো মানে দেশের জিডিপিও বেশি দেখানো। তার মানে সমস্ত প্রোডাক্ট বিক্রি হয়ে গেলে দেশের জিডিপি বেশি দেখাবে। এখন সমস্ত প্রোডাক্ট কিনবে কে? কিনবে হচ্ছে এই কনজিউমার। তাহলে কনজিউমার যদি বেশি বেশি করে জিনিসপত্র কেনে সেক্ষেত্রে আমার এই ভ্যালুটা বেশি হয়ে যাবে। কনজিউমার এখানে 400 টন লোহা কিনছিল, ইনিশিয়ালি প্রোডাকশন হচ্ছিল কত? 2000 টন লোহা। 2000 টন লোহা প্রোডাকশন হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ফাইনাল কনজিউম করছে কত? 400 টন। এই জন্য কনজাম্পশনের ভ্যালু কমে গেছে। কনজিউমার 12 পিস বাইক কিনছিল, কিন্তু অ্যাকচুয়ালি প্রথমে বাইক প্রোডাকশন হচ্ছিল কত? 20 পিস। 20 পিসের থেকে 12 পিস কেনা হয়েছে, ফলে কনজাম্পশনের পরিমাণ কমে গেছে। এবার যদি এই 12 পিসের জায়গায় 19 পিস 20 পিস বাইকই বিক্রি হয়ে যেত তাহলে এই ভ্যালুও বেড়ে যেত। 400 টন লোহার জায়গায় যদি আমাদের 800 টন লোহা বিক্রি হতো তাহলে এই ভ্যালুটাও বেড়ে যেত। তো সেক্ষেত্রে জিডিপিও, দেশের জিডিপিও বেড়ে যেত। আর এই জন্যই এখন লোনের ফ্যাসিলিটি বা ইএমআই ফ্যাসিলিটি দেওয়া হয়। ইএমআই দিয়ে কনজিউমারকে জিনিসপত্র বিক্রি করে দিতে পারলে হলো। বিক্রি করে দিলেই এই যে এই সংখ্যাটা বেড়ে যাবে, এই সংখ্যাটা যখনই বেড়ে যাবে এই অ্যামাউন্টটাও বেড়ে যাবে। এই অ্যামাউন্টটা বেড়ে গেলে জিডিপির ভ্যালুও বেড়ে যাবে। এই ভ্যালু হলে জিডিপি আসছিল এটা, এখানে যদি ভ্যালু বেড়ে যায় তাহলে এই জিডিপির ভ্যালুও বেড়ে যাবে। ফলে আমার টার্গেট থাকবে যে কনজিউমার যাতে বেশি বেশি প্রোডাক্ট কনজিউম করে। লোককে যদি ইএমআই ফ্যাসিলিটি না দিই তাহলে লোক চিন্তা করবে আমি পয়সা গোছাই তারপরে জিনিসপত্র কিনবো। ফলে এই যে কোম্পানির ঘরে স্টকে মাল থেকেই যাবে, ফলে ভ্যালু অ্যাডিশন আর খুব বেশি হবে না। কিন্তু কোনো না কোনো ভাবে যদি কনজিউমারকে প্রোডাক্ট দিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে ভ্যালু অ্যাডিশন বেড়ে যাবে, আলটিমেটলি জিডিপি বেশি দেখাবে। এই জন্যই লোন হোক বা অন্য কোনো ভাবে হোক কনজিউমারকে প্রোডাক্ট দিয়ে দেওয়া হয়, মানে কনজিউমার ওই প্রোডাক্টটাকে কনজিউম করে, ফলে দেশের জিডিপিও আস্তে আস্তে অনেক বেশি দেখায়। তো এই হচ্ছে ওভারঅল গ্রস ভ্যালু অ্যাডেড মেথড। এবার এই ন্যাশনাল ইনকাম সম্পর্কে আরো ছোট ছোট কিছু পয়েন্ট আছে। ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড, এই জিভিএ মেথড, এগুলো সম্পর্কে ছোট ছোট যে সমস্ত পয়েন্ট আছে সবগুলোকে একসাথে করে এর পরের ক্লাসে আমরা ডিটেলসে বলে দেব।